ক্লাস 10-এর ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা বাকি ছিল সেগুলো আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছিলাম তার একেবারে শেষের অংশটা ছিল 4-2। 4-2 যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নটি ছিল থ্যালামাস, পন্স এবং সুষুম্না শীর্ষকের কাজ লেখো। আরেকটা পার্ট ছিল নিউরন এবং স্নায়ুর মধ্যে সম্পর্ক লেখো। আমি থ্যালামাস, পন্স এবং সুষুম্না শীর্ষকের কাজ তোমাদের আলোচনা করেছিলাম, আর নিউরন এবং স্নায়ুর মধ্যে কি সম্পর্ক সেটাও আলোচনা করেছিলাম। আজকে 4-2 কোশ্চেন। আমি আগেই বলেছিলাম তোমরা কোশ্চেনটা হয় খাতাতে লিখে নেবে, না হলে এর একটা প্রিন্ট আউট বের করে রাখবে, তাহলে আমার আলোচনার সঙ্গে এটা মিলিয়ে নিতে সুবিধা হয়। বেশি কোশ্চেনটা কাছে থাকলে সুবিধা হয়। যখন এই ভিডিওটা তোমরা শুনবে, দেখবে, তখন কোশ্চেনটা যদি কাছে থাকে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। 4-2 অথবাতে একটা প্রশ্ন ছিল, মানে উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। আবার বলছি, প্রশ্নটা কি ছিল? 4-2 অথবা ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। এই হলো প্রশ্নটা। খুব কমন কোশ্চেন। এটা ক্লাস 9-এও হতে পারে, আবার মাধ্যমিক ক্লাস 10-এও হতে পারে। 10-এর দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা একটু ভালো করে পড়বে। মাধ্যমিক পরীক্ষায় প্রায় এই ধরনের প্রশ্নটা আসে। তা এই ফটোট্রপিক চলন মানে তোমরা তো জানো যে ট্রপিক চলনে যদি আলো উদ্দীপকের ভূমিকা হিসাবে কাজ করে, তাহলে সেই ট্রপিক চলনকে বলা হবে ফটোট্রপিক চলন। এই চলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ আলো নামক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটাকে বলা হয় ফটোট্রপিক চলন। এই ফটোট্রপিক চলনের আবার 2 ভাগ আছে, একটা পজিটিভ ফটোট্রপিক আর একটা নেগেটিভ ফটোট্রপিক। এটাও তোমরা ক্লাস 9-এ পড়েছ। তা এই ফটোট্রপিকের যে 2 ভাগ, আলোর অনুকূলে যাওয়াটাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, আলোর প্রতিকূলে যাওয়াকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক। অনুরূপভাবে জিওট্রপিক চলন কাকে বলে একটু জানতে হবে। আমি আগেই বলেছি যে ট্রপিক চলনটা তোমাদের আমি একটু ভুল বলেছি। ট্রপিক চলন কেন, যে কোনো চলন আমাদের এখনকার সিলেবাস অনুযায়ী ক্লাস 10-এ পড়ানো হয়। তোমাদের প্রথম চ্যাপ্টারটা ছিল উদ্ভিদের চলন, 10। 9-এ পড়ানো হয় না। আমি একটু ওল্ডের সঙ্গে নিউ ভুলিয়ে ফেলেছি। 9-এ চলন বলে কোনো চ্যাপ্টার নেই। শুধু ওই উদ্ভিদের জীবের বৈশিষ্ট্যের মধ্যে চলন এবং গমন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা পড়ানো হয়। আর সেখানে হয়তো এটা শুনেছো। আবার ক্লাস 10-এ এসে একদম প্রথম চ্যাপ্টারে শুনেছিলে উদ্ভিদের চলন। চলে আসছি। জিওট্রপিক চলন মানে হচ্ছে যে চলনে, মানে ট্রপিক চলনে উদ্দীপক হিসাবে কাজ করবে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবিত চলনকেই বলা হবে, ট্রপিক চলনকে বলা হবে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনও কিন্তু মানে অনুকূল এবং প্রতিকূল হতে পারে, অর্থাৎ পজিটিভ জিওট্রপিক হতে পারে এবং নেগেটিভ জিওট্রপিক হতে পারে। এই ট্রপিক চলনে অক্সিন হরমোনের কি ভূমিকা সেটা তোমাদের একটু জানতে হবে। যেমন কাণ্ডতে মানে ফটোট্রপিক চলনটা দেখা যায়, আর মূলে হচ্ছে জিওট্রপিক চলনটা দেখা যায়। তাহলে এই যে কাণ্ডের ক্ষেত্রে ট্রপিক চলন কি ভূমিকা নিয়ে থাকে একটু ভালো করে জানতে হবে। এটা একটা কাণ্ড, এর ছবি, মাটির নিচে মূল অংশ। এটা কিন্তু মূল অংশ, এটাকে আমরা মূল অংশ বলবো, মূল অংশ বলবো।
মূল অংশ, এটা কাণ্ড অংশ। দেখো কাণ্ড এখানে লেখা আছে। কাণ্ডের ক্ষেত্রে যেদিকে আলো পড়ে, দেখো আমি এখানে অ্যারো দিয়ে আলোর চিহ্নটা দেখিয়েছি, তার উল্টো দিকে অর্থাৎ এই জায়গাটাতে বেশি পরিমাণে অক্সিজেন সংশ্লেষিত হয়। কি বললাম? যেদিকে আলো পড়ে তার উল্টো দিকে বা অপোজিট প্রান্তে বেশি পরিমাণে অক্সিজেন সংশ্লেষিত হয়। ফলে যেদিকে আলো সরাসরি পড়ছে সেই অংশের অক্সিজেন না তৈরি হওয়ার জন্য সে অংশের বৃদ্ধি কম হচ্ছে, ঠিক তার অপোজিট প্রান্তে বেশি পরিমাণে অক্সিজেন সংশ্লেষিত হবে যেদিকে আলো পড়বে তার বিপরীত প্রান্তে। ফলে এই জায়গায় সেলগুলো দ্রুত বিভাজিত হবে। ফলে এই জায়গা দ্রুত বিভাজনের ফলে কাণ্ডটা ঠিক এইভাবে বেঁকে যাবে, অর্থাৎ আলোর দিকে বেঁকে যাবে। দেখো এখানে একটু সামান্য বাঁকিয়ে দেওয়া হয়েছে, আলোর দিকে বেঁকে যাবে, অর্থাৎ যেদিক থেকে আলো আসছিল সেই দিকেই সে বেঁকে যাবে। কেন বেঁকে যাবে একটু আগে আমি বলেছি, যেদিকে আলোটা পড়ছে তার বিপরীত প্রান্তে অক্সিজেন বেশি পরিমাণে তৈরি হচ্ছে, ফলে ওই অংশের ভাজক কলা কোষগুলো অতি দ্রুত বিভাজিত হচ্ছে, ফলে আলোর দিকে ওই কাণ্ডের অংশটা বেঁকে যাচ্ছে। এটাকে পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট বলা হচ্ছে। আলোর দিকে যাচ্ছে, পজিটিভ ফটোট্রপিক। এবার মূলের ক্ষেত্রে কিন্তু একটু অন্য রকমের ঘটনা ঘটবে। মূলের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটবে। এই ছবিতে খেয়াল করো নিচের দিকে, এখানে দেখো আলোটা এই জায়গাতে পড়ছে, এটা মূল অংশ, মাটির নিচেই অবস্থান করছে, এটা মাটি দেখানো হয়েছে, এই সাদা যে অংশটা মাটি দেখানো হয়েছে। যেদিকে আলো পড়ছে সেই দিকে, যেদিকে আলো পড়ছে সেই দিকে কম পরিমাণ অক্সিজেন সংশ্লেষিত হচ্ছে। ফলে যেখানে আলো পড়ছে সেখানে কম পরিমাণ অক্সিজেন সংশ্লেষিত হচ্ছে বলে ওই অংশের দ্রুত বৃদ্ধি ঘটছে। আর যেদিকে আলো পড়ছে তার উল্টো দিকে বেশি পরিমাণে অক্সিজেন সংশ্লেষিত হচ্ছে, ফলে সেই জায়গার বৃদ্ধি কম হচ্ছে। দেখো এখানে বেশি অক্সিজেন কম বৃদ্ধি, বেশি অক্সিজেন যেখানে সংশ্লেষিত হবে সেখানে কম বৃদ্ধি মূলের ক্ষেত্রে, আর যেখানে কম পরিমাণ অক্সিজেন সংশ্লেষিত হবে সেই জায়গার বৃদ্ধিটা দ্রুত হবে। অর্থাৎ আমরা বলতে পারি মূলের ক্ষেত্রে অল্প পরিমাণ অক্সিজেন বেশি পরিমাণে কাজ করে। মূলের ক্ষেত্রে অল্প পরিমাণ বা অল্প গাঢ়ত্বের অক্সিজেন বেশি পরিমাণে কাজ করে। তাই মূলের যে কোষগুলি আলোর দিকে থাকে তাদের দ্রুত বিভাজন ঘটে, ফলে মূলটি আলোর বিপরীত দিকে বেঁকে যায়, অর্থাৎ নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায়। অর্থাৎ অনুকূল জিওট্রপিক চলন দেখা যায়। অনুকূল জিওট্রপিক বা পজিটিভ জিওট্রপিক চলন। এই ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা একটু ভালো করে জানতে হবে। এর পরের প্রশ্নটি যেটা ছিল 4-3 দাগ, দেখো ওখানে একটু খেয়াল করে দেখবে, প্রথম অংশটা মিওসিসের তাৎপর্যগুলো লেখো, দ্বিতীয় অংশ মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লেখো। কি বলা হলো? মিওসিসের তাৎপর্য লেখো। মিওসিসের তাৎপর্য মধ্যে উল্লেখযোগ্য পয়েন্টস দেখো এখানে। এই সমস্ত পয়েন্টস গুলোতে 2 অথবা 3টে নাম্বার থাকে। যদি 3 নাম্বার থাকে তাহলে 3টে পয়েন্টস দেবে, যদি 2 নম্বর পয়েন্ট থাকে তাহলে 2টো পয়েন্টস দেবে। সবসময় আমি বলবো একটা করে অতিরিক্ত পয়েন্টস লিখে আসবে, এটাকে বলে গার্ড পয়েন্টস বলা হয়। অতিরিক্ত লিখলে অনেক সময় বেশিরভাগ এক্সামিনাররা অতিরিক্তটা যদি দেখা যায় খুব পারফেক্ট হয়েছে, সাপোজ 2টো পয়েন্টস লিখতে বলা হয়েছে, তুমি 3টে লিখে এলে, তার মধ্যে 1 এবং 3 একেবারে নির্ভুল হয়েছে, অথচ 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আংশিক সত্য হয়েছে, কিছুটা তার মধ্যে ভুল পাওয়া গেছে। সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার ইচ্ছা করলে
ওই 1 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্টসের উপর ভিত্তি করে উনি ফুল মার্কস 2-2 দিতে পারেন। কোনো জায়গায় 3 নাম্বার থাকলে 3টে পয়েন্টস লেখার কথা, সেখানে 4টে পয়েন্টস লিখে আসবে। যে যা বলে বলুকে। আমি অনেক সময় অনেকের মুখে অনেক রকম কথা বলেছি, বেশি পয়েন্টস লিখবে মানে কেটে দেবো। আমি বলছি মাধ্যমিকের ক্ষেত্রে লিখবে, মাধ্যমিকের ক্ষেত্রে লিখবে। মাধ্যমিকে একটু অলিখিত একটা নির্দেশ দেওয়া থাকে, সেই অলিখিত নির্দেশগুলো এক্সামিনাররা ফলো করেন। তার মধ্যে অনেকগুলো ইন্টারনাল ব্যাপার থাকে, সেইগুলো প্রকাশ্যে না বলা ভালো। আমি যেটুকু বললাম সেটুকু মাথায় রাখবে। 2 নাম্বার থাকলে 3টে পয়েন্টস দিয়ে আসবে, 3 নাম্বার থাকলে 4টে পয়েন্টস দিয়ে আসবে। যদি বলে 2টো পয়েন্টস লেখো তাহলে 3টে দিয়ে আসবে, 3টে পয়েন্টস লেখো তাহলে 4টে দিয়ে আসবে। আর ইন্টারনাল ব্যাপারগুলো আমি বলবো না, এটার মধ্যে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এরকম প্রবলেম আছে, প্রকাশ্যে অনেক কথা বলা যায় না। কিছু কিছু ইন্টারনাল ব্যাপার থাকে, সেগুলো প্রকাশ্যে না বলা ভালো। চলে আসি মিওসিস এবং মিওসিসের তাৎপর্য। 3টি উল্লেখযোগ্য তাৎপর্য। মিওসিস যৌন জননকারী জীবের দেহে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সহায়তা করে। যৌন জননকারী জীবের দেহে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। আমাদের ক্ষেত্রে 2n = 46, n = 23। যদি মিওসিস সেল ডিভিশন আমাদের দেহে না হতো, অথচ গ্যামেট তৈরি হচ্ছে, পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু, তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n = শুক্রাণু এবং ডিম্বাণুতে 46 করে থেকে যেত। এইবার নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হয়, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি দাঁড়াতো? 46 + 46, দ্যাট ইজ 96। 46, তাই তো? 46 ডবল হয়ে যেত 52, এটা হচ্ছে 92 হয়ে যেত, 92 হয়ে যেত। 46 92 হতো। কিন্তু মিওসিস সেল ডিভিশন আর সেটা হতো তাই না। মানে গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দিয়ে যৌন জননকারী জীবের জাইগোটের মধ্যে আবার সেই সংখ্যক ক্রোমোজোম ফিরিয়ে আনতে সাহায্য করে। সেই সংখ্যক মানে এখানে 46। যদি মিওসিস সেল ডিভিশন না হতো যৌন জননকারী জীবের দেহে, তাহলে প্রতিটি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে যেত। অর্থাৎ 46 × 2, আবার 46 × 2 তো ছিল, তার সঙ্গে আবার 2, এইভাবে দ্বিগুণ হারে বেড়ে যেত প্রতিটি প্রজন্মে। কিন্তু মিওসিস সেটা হতে দেয় না, জীবদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। নেক্সট চলে যাই, মিওসিসের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো জিনের পুনঃসংযুক্তিকরণের মাধ্যমে জীবের জৈব অভিব্যক্তিতে সহায়তা করা, প্রকরণ সৃষ্টিতে সহায়তা করা। তোমরা তো জানো যে মিওসিস সেল ডিভিশনের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশাতে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের ফলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটে। এই যে খণ্ডের বিনিময় ঘটে, এর ফলে যে অপত্য কোষগুলো, দ্যাট ইজ গ্যামেট তৈরি হয়, তাদের মধ্যে পিতৃ এবং মাতৃগুণের সংমিশ্রণ ঘটে। এই গ্যামেট পুরুষ হতে পারে এবং স্ত্রী হতে পারে। এরা যখন যৌন জননের দ্বারা মিলিত হয়, অর্থাৎ নিষেকের দ্বারা যখন মিলিত হয়, তখন যে অপত্য কোষটি তৈরি হয়, এদের মিলনের ফলে, যাকে আমরা জাইগোট বলে থাকি, তার মধ্যে পিতৃ এবং মাতৃগুণের সংমিশ্রণ ঘটে। এই জাইগোট মাইটোসিস সেল ডিভিশন দ্বারা ভ্রূণ তৈরি করে, তার থেকে মানব শিশু তৈরি হয়। আমি প্রাণীর ক্ষেত্রে এটা বলতে চাইছি, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ভ্রূণ থেকে শিশু উদ্ভিদ তৈরি হবে মাইটোসিস সেল ডিভিশন দ্বারা। তা এই যে যৌন জননকারী জীবের দেহে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে যে অপত্য জীবটা তৈরি হবে, গ্যামেট উৎপাদনের মাধ্যমে তাদের মধ্যে পিতৃ এবং মাতৃগুণের সংমিশ্রণ ঘটে, ফলে এদের মধ্যে ভ্যারিয়েশন বা প্রকরণ তৈরি হয়। এই ভ্যারিয়েশন বা প্রকরণ ওই জীবের জৈব অভিব্যক্তিতে সহায়তা করে। 3 নাম্বার, অভিযোজন ক্ষমতা, অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতাতে মিওসিসের একটা বিশেষ ভূমিকা আছে। মিওসিসের ফলে যে অপত্য জীবগুলো তৈরি হচ্ছে গ্যামেট গঠনের মাধ্যমে এবং নিষেকের দ্বারা মিলিত হয়ে, সেই জীবটির মধ্যে
মানে পিতৃ এবং মাতৃগুণের সংমিশ্রণ ঘটে এবং এই জীবটার মধ্যে কিছু ভ্যারিয়েশন তৈরি হয়। সেই ভ্যারিয়েশন বেশিরভাগ ক্ষেত্রেই অনুকূল ভ্যারিয়েশন। এই অনুকূল ভ্যারিয়েশন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে জীবকে মানিয়ে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে সুযোগ করে দেয়। দিস ইজ অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিযোজন। অভিযোজনেও কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে কি বললাম? 3টে পয়েন্টস বলেছি। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের জৈব অভিব্যক্তিতে সহায়তা করা, সেখানে প্রকরণ কথাটা এসে গেল। আর একটা বললাম অভিযোজনে বিশেষ ভূমিকা নিতে সহায়তা করা। এছাড়াও কিন্তু যৌনুক্রম বলে একটা কথা আছে, যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনের ঘটনাকে বলা হয় যৌনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন। এই যৌনুক্রমের একদিকে কিন্তু যৌন জনন চক্র থাকবে বা যৌন জনন দশা থাকবে, যাকে আমরা হ্যাপ্লয়েড দশা বলে থাকি। আর একদিকে অযৌন জনন দশা থাকবে, যাকে আমরা বলি ডিপ্লয়েড দশা। যৌন জননকারী জীবের দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার জন্য কিন্তু মিওসিস সেল ডিভিশন অত্যাবশ্যক। সুতরাং যৌনুক্রম হেডিং দিয়ে একটু ব্যাখ্যা দেবে, অভিব্যক্তি হেডিং দিয়ে একটু ব্যাখ্যা দেবে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা একটু হেডিং দিয়ে ব্যাখ্যা দেবে, অভিযোজনে সহায়তা করা একটু হেডিং দিয়ে ব্যাখ্যা দেবে। বারবার আমি বলছি সাব হেডিং দিয়ে কিন্তু ব্যাখ্যা করবে। একটা করে ছোট্ট 1 লাইন 1.5 লাইনের অ্যান্সার লিখে যাবে না, তাহলে মানে কোশ্চেনের কোয়ালিটিও অনেক সময় কমে যায়। অনেক এক্সামিনার এই ধরনের সংক্ষেপে উত্তর পছন্দ করেন না, নাম্বারটা একটু কেটে নেবেন, ফলে কিছু করার থাকে না। আমরা যেভাবে গাইড করছি সেভাবে তোমাদের শোনা উচিত, সেভাবে আগামী দিনে মেনে চলা উচিত। লাস্ট কোশ্চেনে চলে যাব। ও আচ্ছা, এর মধ্যে আরেকটা পার্ট আছে, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এটা পার্থক্যের 3টে টেবিল করে নেবে। আমি এর আগে বলেছিলাম পার্থক্যতে 3টে খোপ কেটে নেবে। একদম বাঁদিকে থাকে পার্থক্যের বিষয় বা বৈশিষ্ট্য। তারপর এখানে যেমন মায়োসিস এবং মাইটোসিস, তাহলে প্রথমে মাইটোসিস লেখো, ডান দিকে মিওসিস লেখো। পার্থক্যর মধ্যে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে, খুব তোমরা দিতে পারো মানে ঘটনাস্থল। মাইটোসিস দেহ কোষে ঘটে, মিওসিস জনন মাতৃকোষে ঘটে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু রেণু মাতৃকোষে ঘটবে। অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগ রেণু মাতৃকোষে ঘটবে। তা আমি বলবো যে যদি জনন মাতৃকোষে ঘটে কেউ যদি লেখে মিওসিস, তাহলে নাম্বার পাবে। মাইটোসিস দেহকোষে ঘটে, এই নিয়ে কোনো দ্বিপদ নেই, কারণ মিওসিসের ভাগ আছে। সেই জন্য ঘটনাস্থল অনুযায়ী মিওসিস উদ্ভিদের, অপুষ্পক উদ্ভিদের রেণু মাতৃকোষে হতে পারে, সপুষ্পক উদ্ভিদের পরাগ রেণু মাতৃকোষে হতে পারে। আবার এমন এমন কিছু প্রাণী আছে, উদ্ভিদ আছে, তাদের জাইগোটেও ঘটতে পারে। বিশেষ করে আমরা যদি তোমার স্পাইরোগাইরা এবং প্যারামেসিয়ামে চলে যাই, স্পাইরোগাইরা এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে যে ডিপ্লয়েড কোষ তৈরি হয় সংশ্লেষ নামক যৌন জননের ফলে, তাকে বলে জাইগোস্পোর বা ভ্রূণ রেণু। এই জাইগোস্পোর বা ভ্রূণ রেণুতেও কিন্তু মিওসিস সেল ডিভিশন হতে পারে। সেই জন্য জনন মাতৃকোষ শব্দটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অনেকে আমি দেখেছি জনন কোষে মিওসিস ঘটে, এই কথাটা লিখে 100% ভুল। আবার বলছি, জনন কোষে মিওসিস ঘটে এটা লেখা যাবে না, সম্পূর্ণ ভুল। জনন মাতৃকোষ লিখবে, ওদিকে আমরা দেহকোষ লিখবো, এদিকে জনন মাতৃকোষ লিখবো। স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে রেণু মাতৃকোষ লিখতে পারি, স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে আমরা পরাগ রেণু মাতৃকোষ লিখতে পারি, স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে জাইগোস্পোর লিখতে পারি, বা ভ্রূণ রেণুতে ঘটে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এটাও আমরা লিখতে পারি, যেমন স্পাইরোগাইরাতে দেখা যায়। প্রকৃত ওটা জাইগোট না, জাইগোস্পোর বলা হয় ভ্রূণ রেণু। তাই এই ঘটনাস্থল একটা বলবে অপত্য কোষের সংখ্যা। মাইটোসিসের ফলে যে অপত্য কোষ তৈরি হয় তাদের সংখ্যা 2টো অপত্য কোষ তৈরি হয়, 2টো। আর মিওসিসের ফলে যে অপত্য কোষ তৈরি হয় সামগ্রিকভাবে 4টি। তাহলে উৎপন্ন কোষের সংখ্যা দিয়ে একটা পয়েন্টস বলতে পারো। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, এটা দিয়ে একটা পয়েন্টস হবে। মাইটোসিস সেল ডিভিশনে নিউক্লিয়াস এবং
ক্রোমোজোমের বিভাজন কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন, আমি একটু ঘুরিয়ে বলি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন একবার করে হবে মাইটোসিসের ক্ষেত্রে, কিন্তু মিওসিস ক্রোমোজোমের বিভাজনও একবার হবে, নিউক্লিয়াসের একবার, সাইটোপ্লাজমের একবার, ক্রোমোজোমের একবার। কিন্তু মিওসিসে মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন হবে, কিন্তু ক্রোমোজোমের বিভাজন হবে একবার। মাইন্ড ইট, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন হবে, দুবার করে। কিন্তু সাইটোপ্লাজমের এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার করে হবে, কিন্তু ক্রোমোজোম হবে একবার। আর মাইটোসিসে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম প্রত্যেকেই একবার করে বিভাজিত হবে। নেক্সট হচ্ছে একটা পয়েন্টস লিখতে পারো যে ক্রসিং ওভার। মাইটোসিস সেল ডিভিশনে কোনো ক্রসিং ওভার তৈরি হবে না, কোনো কাজমা তৈরি হবে না, কোনো টেট্রাড তৈরি হবে না, কোনো জিনের পুনঃসংযুক্তিকরণ ঘটবে না, কিন্তু মিওসিসের ক্ষেত্রে এগুলো সব ঘটবে। আমরা সামগ্রিকভাবে যদি বলি মিওসিস 1 এবং মিওসিস 2 দুটোকে ধরে যদি আমরা বলি, তাহলে বলবো মিওসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার হবে, মিওসিসের ক্ষেত্রে কাজমা তৈরি হবে, মিওসিসের ক্ষেত্রে টেট্রাড তৈরি হবে, মিওসিসের ক্ষেত্রে জিনের পুনঃসংযুক্তিকরণ ঘটবে। মাইটোসিসে এগুলো কিছুই ঘটবে না। উপদশা দিয়ে একটা পার্থক্য বলতে পারি, মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজের কোনো রকমের উপদশা থাকবে না। মিওসিসের ক্ষেত্রে প্রথম প্রোফেজের 5টা উপদশা থাকবে। এর আগে আমি কোনো না কোনো ক্লাসে হয়তো বলেছিলাম, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডাকাইনেসিস। এই যে 5টি উপদশা মিওসিসের প্রথম প্রোফেজের মধ্যে আমরা দেখতে পাই। মাইটোসিসে কোনো রকমের কোনো উপদশা দেখা যায় না, এটাও একটা পয়েন্টস হতে পারে। তা জৈব অভিব্যক্তিতে ভূমিকা মিওসিসের বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু মাইটোসিসের জৈব অভিব্যক্তিতে তেমন কোনো ভূমিকা নেই। এটা দু একটা পয়েন্টস লেখা যেতে পারে, আরো অনেক হতে পারে। যে 3 নাম্বার থাকে তাহলে 4টে পয়েন্টস দিয়ে আসবে, 2 নাম্বার থাকলে 3টে পয়েন্টস দিয়ে আসবে, সবসময় একটা গার্ড পয়েন্ট দেবে। লাস্ট কোশ্চেনে চলে যাই, 4-এর 3-এর অথবা ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো। ক্রোমোজোমের রাসায়নিক গঠন চিত্র সহ বলেছে, তোমরা এখানে ক্রোমোজোমের একটা ছবিও এঁকে দেবে, সেই সঙ্গে সঙ্গে ডিএনএ এর গঠনটা এঁকে দেবে। একটা ক্রোমোজোমের ছবি এঁকে দেবে, সেই সঙ্গে সঙ্গে ডিএনএ এর ছবি এঁকে দেবে। একটা ক্রোমোজোমের ছবি আঁকবে, তার সঙ্গে সঙ্গে ডিএনএ এর ছবিটাও এঁকে দেবে, তাহলে একটু বেশি ভালো হয়। হ্যাঁ, রাসায়নিক গঠন বলেছো তো, এটা ক্রোমোজোমের বাহ্যিক গঠন খুব সরল ভাবে এঁকে দিলাম, দণ্ডাকার হয়। এটা এঁকে দিয়ে এবার এখান থেকে ডিএনএ এর ছবি এঁকে দেবে, দ্বিকুণ্ডলী, ডিএনএ দ্বিকুণ্ডলী নকশাটা এঁকে দেবে, ডিএনএ দ্বিকুণ্ডলী নকশাটা এঁকে দেবে, ডিএনএ দ্বিকুণ্ডলী নকশাটা এঁকে দেবে, ডিএনএ দ্বিকুণ্ডলী নকশাটা এঁকে দেবে। তাহলে কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক গঠনের চিত্রটা এসে যাবে। এবার বিবরণ দিতে হবে। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড হেডিং দিয়ে একটু ব্যাখ্যা করতে হবে। ডিএনএ এবং আরএনএ থাকবে, 90% থাকবে ডিএনএ, আরএনএ থাকবে 10%। এবং এই ডিএনএ অণুর গঠন তোমাদের একটু লিখতে হবে, দ্বিতন্ত্রী, এবং এর মধ্যে 3 রকমের রাসায়নিক উপাদান আছে। ডিঅক্সিরাইবোজ নামক শর্করা থাকবে, আর থাকবে নাইট্রোজেন ক্ষারমূলক, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, পিরিমিডিন মানে থাইমিন এবং সাইটোসিন, এটা উল্লেখ করতে হবে। আর যে নাইট্রোজেন ক্ষারমূলক, আর যে তোমার ফসফেট মূলক থাকে, ফসফেট মূলক, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড থাকবে, তার ফসফেট মূলক গুলো থাকবে। এই 3টে অর্থাৎ নাইট্রোজেন মানে শর্করা বা পেন্টোজ সুগার, যাকে ডিঅক্সিরাইবোজ বলছি, অপরদিকে নাইট্রোজেন ক্ষারমূলক এবং ফসফরিক অ্যাসিডের ফসফেট মূলক, এই 3টেকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড।
অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় পলিনিউক্লিওটাইড। ডিএনএ অণুতে পলিনিউক্লিওটাইড রজ্জু সংখ্যা 2, এটা একটা আর এটা একটা, পলিনিউক্লিওটাইড রজ্জু সংখ্যা 2। এই ডিএনএ এর উপাদানটা একটুখানি উল্লেখ করে দেবে। প্রোটিনের মধ্যে কি থাকবে? হিস্টোন প্রোটিন থাকবে শতকরা 90%, হিস্টোন বা ক্ষারীয় প্রোটিন থাকবে। অহিস্টোন প্রোটিন বা আম্লিক প্রোটিন থাকবে 10% মতন। হিস্টোন প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে সেগুলোর নাম লিখতে হবে, আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। অপরদিকে যে ক্ষারীয় এই আম্লিক প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন যাকে আমরা বলি, তাতে টাইরোসিন এবং ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। এগুলো একটু উল্লেখ করতে হবে এবং আরএনএ তে চলে আসতে হবে, কারণ আমি আগেই বলেছি নিউক্লিক অ্যাসিড থাকবে, ডিএনএ এবং আরএনএ, এছাড়া প্রোটিন থাকবে। এছাড়া ধাতব আয়ন হিসাবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সামান্য পরিমাণে লৌহ বা আয়রন থাকে Fe++। ক্যালসিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন থাকবে এবং সামান্য পরিমাণে আয়রন বা Fe++ থাকবে, ফেরাস আয়ন থাকবে। তা এই আরএনএ কিন্তু এক তন্ত্রী বিশিষ্ট হয়। একটু আরএনএ ছবিটাও একটু এঁকে দেবে তোমরা, আরএনএ ছবিটাও একটু এঁকে দেবে, সেই সঙ্গে আরএনএ ছবিটাও এঁকে দেবে। আরএনএ, এটা ডিএনএ, এটা আরএনএ, এটা হচ্ছে ক্রোমোজোম। এগুলো একটু এঁকে দেবে। দিয়ে আরএনএ এর কথাটা বলবে এক কুণ্ডলীবদ্ধ বা একতন্ত্রী, এবং এখানে মানে শর্করা হিসাবে 5 কার্বন যুক্ত রাইবোজ নামক শর্করা থাকে। এখানেও নাইট্রোজেন ক্ষারমূলক থাকবে, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডিনিন এবং গুয়ানিন থাকবে, পিরিমিডিনের মধ্যে থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে এবং সাইটোসিন থাকবে। ইউরাসিল এবং সাইটোসিন থাকবে। হ্যাঁ, এখানে থাইমিন মানে টি থাকবে না, ক্যাপিটাল টি মানে থাইমিন, তার পরিবর্তে ইউরাসিল এসে যাবে, ইউ। তা এই যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন সংক্ষেপে চিত্র সহ আলোচনা করো, সেক্ষেত্রে আমি বলবো একটি ক্রোমোজোমের বাহ্যিক গঠন এঁকে দেবে, ডিএনএ অণু দ্বিকুণ্ডলী নকশা এঁকে দেবে, আরএনএ অণুর এক কুণ্ডলী নকশা এঁকে দেবে, সেই সঙ্গে রাসায়নিক উপাদানগুলোর একটু ব্যাখ্যা দেবে, একটু বড় করেই দেবে। হেডিং দেবে ডিএনএ, হেডিং দেবে প্রোটিন, হেডিং দেবে আরএনএ, এগুলোকে একটু ব্যাখ্যা করবে, এক্সপ্লেন করবে। মোটামুটি টোটাল 5 মার্কস চিত্র সহ যদি বলে তাহলে ধরে নেব ড্রয়িং এ হয়তো 1 বা 2 থাকবে, আর রাসায়নিক গঠনগুলো লিখলে 3 থাকবে। তবে মাথায় রাখবে যে চিত্র সহ ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো 4 দাগে, প্রথম 4-এর 1 এবং 2, এটাতে আমাদের ছবি থাকে মাধ্যমিকে। 4-এর 1 এবং 2-এ চিত্র সহ কথাটা মানে ছবি আঁকতে বলা হয়। বাকি প্রশ্নগুলোতে কিন্তু চিত্র সহ কথাটা বলে না। আমি এটা নমুনা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছিলাম। নমুনা প্রশ্নটা মাধ্যমিকের নিয়ম অনুযায়ী 100 অনেক পেপার সেটার করেন না, সেই জন্য আমি প্রশ্ন এসে যাই। যেহেতু আমি একটা কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নটা দিয়ে আলোচনা করতে গেছি, দেখছি 4-এর 3-এর অথবাতে চিত্র সহ ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো, চিত্র সহ ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসে না। 4-এর 1 একটা চিত্র দিয়ে তার অংশগুলো চিহ্নিত করতে বলবে, ম্যাক্সিমাম 4টে, এবং 4টে বলে দেবে, অথবা 4-এর 1-এর অথবা একটা চিত্র দেবে, দিয়ে তার 4টে অংশ চিহ্নিত করতে বলবে, কোন অংশগুলো চিহ্নিত করতে হবে সেটা বলে দেবে। বাকি জায়গায় চিত্র সহ বিবরণ দাও 2017 থেকে আর আসে না, আমার অভিজ্ঞতা তাই বলছে। আশা করি তোমরা এগুলো শেয়ার করবে। যাই হোক, আজকে যে কোশ্চেনটা আমি এর আগে দিয়েছিলাম সেই কোশ্চেনের সমস্ত অংশগুলো এর আগের ক্লাসে কিছুটা আলোচনা হয়েছিল, আজকে বাকিটা আমি আলোচনা করে দিলাম। সামগ্রিকভাবে ওই কোশ্চেনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, সেই সঙ্গে রিলেটেড অনেক বিষয় নিয়ে আমি বক্তব্য রেখেছি। তোমরা এই অংশগুলো বাড়িতে ভালো করে পড়ো। আমার মনে হয় এগুলো ভালো করে শুনলে অনেকটা জ্ঞান বৃদ্ধি পাবে, কারণ আমি শুধু উত্তরটা শুধু বলিনি, উত্তরটার সঙ্গে সঙ্গে রিলেটেড অনেক বাড়তি কথা কিন্তু বলেছি। সবাই অনেক অনেক ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব।